আসসালামু আলাইকুম। আজকে যদিও ঠান্ডা জ্বর, তবু ভিডিওটি বানাতে হচ্ছে। কারণ হচ্ছে সুদানে এখন ভয়াবহ অবস্থা। সুদানে প্রায় 2 বছরে 1.5 লক্ষ মানুষ গৃহযুদ্ধে নিহত হয়েছে। পাশাপাশি 1 কোটির উপরে অর্থাৎ 1.5 কোটির মতো মানুষ একদম ঘরছাড়া হয়েছে। সুদানে এখন দুর্ভিক্ষর মতো অবস্থা, একদম দুর্ভিক্ষ চলছে। এবং সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে যে স্যাটেলাইটের একটি ছবির মাধ্যমে সুদানের বিভিন্ন জায়গায় রক্ত ভাসছে। তাহলে সুদানে কি পরিমাণে গণহত্যা চলছে। আর এই গণহত্যার পিছনে কিন্তু আসলে 2 জন বন্ধু দায়ী, যারা একসময় একদম বন্ধু ছিল, কিন্তু এখন তারা একে অপরের দিকে গুলি তাক করছে। আজকের এই ভিডিওতে একদম পুরোপুরি ইতিহাস জানাবো আপনাদেরকে। 30 বছর সুদানের ক্ষমতায় থাকার পর 2019 সালের 11 এপ্রিল সেনাবাহিনী SAF ও আধা সামরিক বাহিনী RSF এর 2 প্রধান কাঁধে কাঁধ মিলিয়ে তৎকালীন একনায়ক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করেন। 2018 সালের ডিসেম্বর থেকে বশিরের বিরুদ্ধে গোটা সুদান জুড়ে গণবিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ও তা থেকে সৃষ্ট গোলযোগের সুযোগ নিয়ে কুর মাধ্যমে বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেন বুরহান ও দাগালো। একনায়ক বশিরের পতনের পর 2019 থেকে 2021 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সামরিক কাউন্সিলের অর্থাৎ TMC নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল বুরহান। তার সহকারী হিসেবে কাজ শুরু করেন RSF প্রধান দাগালো। এক পর্যায়ে নতুন করে দেশে বেসামরিক সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ শুরু হয়। 2019-এর 3 জুন খাতুম গণহত্যা নামে পরিচিত দমন পীড়নমূলক সামরিক অভিযানের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের স্বপ্নকে দমিয়ে দেন 2 বন্ধু। তবে ওই বছরের আগস্টে বেসামরিক নেতাদের সঙ্গে একটি ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার চুক্তিতে সই দেন তারা। কিন্তু 2021 সালের অক্টোবরে আবারও কু ঘটান দাগালো ও বুরহান। এবার বেসামরিক সরকার ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লাহ আহমদকে গ্রেপ্তার করেন তারা। এবার নতুন একটি সার্বভৌম কাউন্সিল গঠন করে বুরহান দাগালো যথাক্রমে সরকার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব নেন। তখন পর্যন্ত ধারণা করা হচ্ছিল সেনাশাসন অব্যাহত থাকলেও অত্যন্ত সুদানে শান্তি ফিরেছে শৃঙ্খলা ও স্থিতিশীলতা। কিন্তু সেই সুদিন বেশিদিন টেকেনি। সামরিক কাউন্সিলের উপর জাতিসংঘের বেঁধে দেওয়া কাঠামো মেনে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চাপ আসতে থাকে। আন্তর্জাতিক মহলের কাছ থেকে চাপ কমেই বাড়তে থাকে। ওই কাঠামোর মূলে ছিল RSFকে মূল সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করে দেওয়ার নির্দেশনা। 2022 থেকে 2023-এর শুরু পর্যন্ত এ বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে। জাতিসংঘের এই শর্ত RSF প্রধান দাগালোর জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি ধরে নেন তার বাহিনী সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হলে দেশের রাজনীতিতে প্রভাব ও ব্যক্তিগত ক্ষমতা হারাবেন তিনি। RSFকে সেনাবাহিনীতে একীভূতকরণের প্রতিবাদে 2023 সালের এপ্রিলে রাজধানী খাতুমে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে RSF। সে সময় থেকে 2 সাবেক মিত্র ও ঘনিষ্ঠ বন্ধুর ক্ষমতার দ্বন্দ্ব রূপ নেয় এক নির্মম, সহিংস ও মর্মান্তিক গৃহযুদ্ধে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুর সময় তারা 2 জন ভাইয়ের মতো ছিলেন, কিন্তু এক ভাই পরবর্তীতে আরেক ভাইয়ের দিকে বন্দুকের নল উঁচিয়ে ধরেন। আল জাজিরার প্রতিবেদনে মন্তব্য করা হয়, 2021 সালের কুর সময় যে 2 জন ঘনিষ্ঠ মিত্র ছিলেন তারাই পরিণত হলেন একে অপরের চিরশত্রুতে। আর এভাবেই বুরহান ও হেমেতির সম্পর্কে ফাটল ধরল। তাহলে বুঝতেই পারছেন, এই যে সুদানে যেই চলমান সংঘাত বা গৃহযুদ্ধ রয়েছে, এর পিছনে অন্যতম এই 2 বন্ধুই দায়ী, যেখানে তারা ক্ষমতার লোভে একদম আক্রান্ত হয়ে গিয়েছে। আর এই ক্ষমতার লোভের কারণেই লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছে, অথচ তাদের বিবেক নাড়া দিচ্ছে না। যদি তারা আসলে বেসামরিক বাহিনী এবং সামরিক বাহিনী একত্রিত হয়ে দেশ পরিচালনা করত, তাহলে সুদান আজ শান্তিময় দেশ হতো। কিন্তু 2 বন্ধুর ক্ষমতার লড়াই বা ক্ষমতার লোভ আজকে এই 2 বন্ধুকে শত্রুতায় পরিণত করেছে, যার ফলশ্রুতিতে সুদানের জনগণ আজ খিসারত দিচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছে, দুর্ভিক্ষ ছড়াচ্ছে, পাশাপাশি অনেক মানুষ গৃহছাড়া হচ্ছে। তাই আমি মনে করি
যে এই দুই বন্ধুর ক্ষমতার দ্বন্দ্ব আসলে বন্ধ করা উচিত এবং সুদানে শান্তি ফিরিয়ে আনা উচিত।